নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক, ভোটার লিস্ট সংশোধনে নাম কাটা পড়বে মতুয়া রাজবংশী আদিবাসীদের। রাবড়ি তৈরি করা দেখেছেন? রাবড়ি তলায় আগুন জ্বালানো থাকে, গনগনে আছে, দুধ ফুটতে থাকে, আর ওপরে পাখা নাড়তেই থাকেন কারিগর। পাখার ঠান্ডা হাওয়ায় স্বর জমে, আর সেই স্বর দিয়ে হয় রাবড়ি। তো এই উপায় ভারতীয় রাজনীতিতে অনেকেই এনে হাজির করেছেন। আপাতত এই যে রাবড়ি পদ্ধতি, তার মূল উদ্গাতা হচ্ছে বিজেপি দল। আমাদের প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির বড় বড় নেতারা এবং বিজেপির আইটি সেল। ভারতবর্ষের এক বিরাট সংখ্যক মানুষ শিক্ষার সুযোগ পাননি, যারা পেয়েছেন তাদেরও বিরাট অংশ প্রকৃত শিক্ষা যাকে বলে তার ধারে কাছেও ঘেঁচতে পারেননি। মানে ধরুন, এমনিতে এমএ বা বিএ পাস, কিন্তু বিশ্বাস করেন রাহু কেতুর জন্য সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয়, বা তারা বিশ্বাস করেন গ্রহণের সময় খাওয়া দাওয়া উচিত নয়, বেড়াল পার হলে গাড়ি থামানো উচিত, হাঁচি কাশি টিকটিকিতে বিশ্বাস করেন। সেই আমাদের দেশে এখন দুটো ন্যারেটিভ তৈরি হচ্ছে, দুটো বিশ্বাসকে নিয়ে মানুষের মধ্যে খেলা করা হচ্ছে, দুটো আলাদা গল্প। একই দল দুটো গল্প, দুটো ধারণার প্রচার করেই যাচ্ছে। একটা বেশিরভাগ মানুষের কাছে বলা হচ্ছে, আর একটা কিছু মানুষ মাঝে মধ্যে বলছেন। গুলিয়ে যাচ্ছে, দাঁড়ান একটু পরিষ্কার করে বলি। আবার কথা উঠছে নাগরিকত্ব বিলের, কিন্তু এবারের আড়াল হলো ভোটার লিস্ট SIR। যে ভোটাররা ভোট দিয়ে সরকার তৈরি করেছে, তাদের মধ্যে কারা নাগরিক নয় সেটা খোঁজা হচ্ছে। আর সেই আলোচনার মধ্যে দুটো প্রধান ন্যারেটিভ। কি? এক, এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ভোটার লিস্ট কোনো মানুষের নাগরিকত্ব কেড়ে নেবার জন্য নয়, বরং এটা হলো অনুপ্রবেশকারীদের বেছে বেছে বার করে সীমান্তের উপরে পাঠিয়ে দেওয়ার জন্য। মানে নির্বাচন কমিশন অনুপ্রবেশকারীদের বাঁচবেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক যেমন সিএ এর সময় বলা হয়েছিল, এই আইন 3টে দেশে সংখ্যালঘু ধর্মীয় কারণে নিপীড়িত নাগরিকত্ব দেবার আইন। এটা বলছেন প্রধানমন্ত্রী, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী, বলছেন বড় বড় নেতা মন্ত্রীরা। এটা হচ্ছে গিয়ে ওপরের সারির কথা, এটা হচ্ছে গিয়ে ওপরের ন্যারেটিভ। 2 নম্বর ন্যারেটিভ হচ্ছে, এবারে তলার সারির বিজেপি কর্মী, সোশ্যাল মিডিয়ার বিজেপি কর্মী, তারা বলছেন হিন্দুরা প্রত্যেকে নাগরিক, তাদের ভোট থাকবেই, কিন্তু মুসলমানদের ভোটার লিস্ট থেকে এদেশ থেকে তাড়াতে হবে। হিন্দুদের কোনো কাগজ লাগবে না, কিন্তু মুসলমানদের একজনকেও ছাড়া হবে না। খুব পরিষ্কারভাবে তারা এটা সোশ্যাল মিডিয়াতে প্রচার করছেন, একটু তাকালেই বুঝতে পারবেন। এবারে কাউকে কোনো জবাবদিহি করতে হবে না, এদের সংসদের কাছে কোনো জবাবদিহি নয়, বিধানসভায় কোনো কিছুই বলতে হবে না। এই পদ্ধতিতে মেরুকরণ করার কাজ চলছে দেশ জুড়ে, প্রতিটা বিষয়ে। মুসলমানদের জনসংখ্যা হিন্দুদের ছাপিয়ে যাবে, মুসলমানদের 4-5টা বউ, মুসলমানরা ভীষণ নোংরা, মুসলমানরা অশিক্ষিত, ওদের কোরআনে লেখা আছে হিন্দুদের কতল করতে হবে, সবচেয়ে বেশি অপরাধী মুসলমান ধর্মের মানুষেরা, ইত্যাদি 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 ইত্যাদি। প্রতিটা বিষয়ে তলায় পাঠানো হচ্ছে মিথ্যে তথ্য, আর ওপরে অন্য কথা বলা হচ্ছে। বছরের পর বছর পাশাপাশি বসবাস করে আসা পড়শিদের থেকে আলাদা হয়ে যাচ্ছে হিন্দুরা। কেন? আপনার পাশাপাশি মানুষজনদের সঙ্গে কথা বলুন, পরিষ্কার বুঝতে পারবেন। অর্থনীতির পরিসংখ্যান নতুন করে দেবেন, কি দেবেন? যা অবস্থা, তাতে ক্লাস 10-এর একটা ছেলেও বলে দেবে যে ঠিক এই মুহূর্তে অন্য কিচ্ছু নয়, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নির্মলা সীতারমণের উচিত অর্থ ব্যবস্থায় মনোযোগ দেওয়া, অর্থনীতিকে গড়ে তোলা, গ্রামের গরিব মানুষের হাতে টাকা পৌঁছানো, তাদের ক্রয় ক্ষমতা বাড়লে অর্থনীতির চেহারা বদলাতে শুরু করবে। অথচ এই সরকার 3 তালাক নিয়ে ব্যস্ত, 370 ধারা নিয়ে ব্যস্ত, রাম মন্দির নিয়ে ব্যস্ত, সিএ নিয়ে ব্যস্ত, NRC, NPR এসব নিয়ে পড়ে রয়েছেন। এখন নতুন ইস্যু SIR। কেন? তারা বোকা আর আপনারা চালাক? না, এরকমটা নয়। একটু ইতিহাসের দিকে তাকান। যে সময় কংগ্রেস বঙ্গভঙ্গের বিরোধিতা করছেন, তখন হিন্দু মহাসভা বাংলাকে ভাগ করার কথা বলছে। RSS এর জন্মদাতা বিনায়ক দামোদর সাভারকর দ্বিজাতি তত্ত্বের কথা বলছেন, গান্ধী নয়। যে সাভারকরকে RSS রাষ্ট্রপিতা বলে, সেই সাভারকর বলছে জার্মানরাই যেখানে সংখ্যাগরিষ্ঠ সেখানে ইহুদিরা করছে কি? তিনি হিটলারকে সমর্থন করছেন। বাঞ্চ অফ থটসে সংখ্যাগুরু গোলওয়ালকার বলছেন হিন্দু রাষ্ট্রের কথা, বলছেন লড়াইটা মুসলমানদের সঙ্গে, ব্রিটিশদের সঙ্গে নয়। দ্বিজাতি তত্ত্বের প্রথম উদ্গাতা তো এই বিনায়ক দামোদর সাভারকর। পরে হুবহু এই তত্ত্ব মাঠে নিয়ে নেমেছেন জিন্না। RSS এর মুখপত্র অর্গানাইজার স্বাধীনতা দিবসের আগের দিন, August 14, 1947, কি লিখছে জানেন? Let us no longer allow ourselves to be influenced by false notions of nationhood.
Much of the mental confusion and the present and future troubles can be removed by the ready recognition of the simple fact that in Hindustan only the Hindus form the nation, and the national structure must be built on that safe and sound foundation. The nation itself must be built up of Hindus, on Hindu tradition, culture, ideas and aspirations. মানে দেশ গড়তে হবে কেবলমাত্র হিন্দুদের নিয়ে। এই কথা সেখানে বলা আছে, গোলওয়ালকার বলেছেন, এই কথাটাই তলায় সমস্ত জায়গায় ছড়ানো হচ্ছে, অন্য সব ধর্মের মানুষ থাকবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে। হ্যাঁ, সেই ঝাড়াইয়ের বাছাইয়ের কাজটা তারা শুরু করেছিল, সিএ আর এনআরসি এনে মানুষের মেজাজ বুঝে হুঙ্কার দিয়েছে, কিন্তু সেভাবে কাজ শুরু হয়নি। এবারে ঘুরপথে নির্বাচন কমিশনকে দিয়ে সেই ছাঁটাইয়ের কাজটা শুরু করেছে। কিন্তু এই মূর্খদের মাথায় ঢোকে না, এই বাংলায় শুধু নয়, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাতে এই ধরনের অভিযান শুরু হলে মারা পড়বে অসংখ্য হিন্দু, তাদের নাম এখন ভোটার লিস্টের তালিকা থেকে কাটা যাবে। আর নিশ্চিতভাবে যাদের নাম কাটা যাবে তাদের মধ্যে সিংহভাগ থাকবেন দলিত মানুষজন। 2019-এ অসমে চূড়ান্ত জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি, সেখানে বাদ পড়েছিল 19 লক্ষ মানুষের নাম। এনআরসি হয়ে যাওয়ার পরে দেখা গেল 19 লক্ষ মানুষের নাম বাদ পড়ে গেছে। তাদের কিছু দেখা যায়, তাদের কোনো ঠিকানা পাওয়া যাচ্ছে না, তাদের কোনো পূর্বপুরুষ এখানে কিনা, তারা নাগরিক কিনা জানা যাচ্ছে না। বেশ তো, সারা অসম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের দাবি কেবল নয়, তথ্য বলছে এর মধ্যে বাঙালি হিন্দুর সংখ্যা 10 থেকে 12 লক্ষ। হ্যাঁ, 10 থেকে 12 লক্ষ 19 লক্ষর মধ্যে। বাঙালি মুসলিম বাদ পড়েছেন 1.5 থেকে 2 লক্ষ মাত্র, বাকিটা আদিবাসী, বাকিটা স্থানীয় লোকজন। এই ঘটনায় বিরাট অস্বস্তিতে পড়েছিল বিজেপি, কারণ তারা মনে করেছিল বাদ পড়াদের তালিকায় মূলত সংখ্যালঘুদের নাম থাকবে, কিন্তু বাস্তবে হয়েছিল ঠিক উল্টো। যারা বাদ পড়েছেন তাদের অর্ধেকের বেশি হিন্দু, গোর্খা, দলিত আর স্থানীয় আদিবাসী সমাজের লোক। এনআরসি থেকে এই বিরাট সংখ্যক হিন্দু দলিত বাদ পড়ার ফলে আগামী দিনে দলের হিন্দু ভোট ব্যাংক ধাক্কা খাবে বলে বা ওই আশঙ্কা করে ওই এনআরসি রিপোর্ট তাকে তুলে রাখা হয়েছিল, আর নামানো হয়নি, এখনো নয়। আমতা আমতা করে বিজেপি নেতারা তখন বলেছিলেন সরকার নাগরিকত্ব আইন সংশোধন করে হিন্দুদের নাগরিকত্ব দিয়ে দেবে, কিন্তু 12 লক্ষ হিন্দুকে নাগরিকত্ব দিতে কত সময় লাগতো, তার সঙ্গে যোগ হতো আদিবাসী স্থানীয় লোকজনদের। বাঙালি মুসলমানদের কি হতো, ওই 2 লক্ষ মানুষদের কোথায় পাঠানো হতো, এসব ভেবেচিন্তেই বিজেপি নেতারা ওই রিপোর্ট নিয়ে আর উচ্চবাচ্য করেননি। এবারে সেই একই ভুলের রেপিটেশন তারা করতে যাচ্ছেন। হ্যাঁ, কিছু বাঙালি মুসলমান এই পদ্ধতিতে তালিকা থেকে বাদ দেওয়া যাবে, কিন্তু তার 10 গুণ দলিত, মতুয়া, রাজবংশীদের নাম বাদ পড়বে। সেটা ওই যে মোদিজির লেনে কা দেনে পড়ে যায়েঙ্গে বুমেরাং হবেই। আর সেটা বুঝেই বিজেপি বিধায়ক অসীম সরকার ইতিমধ্যেই গান গেয়ে রেখেছেন, কারণ ভোট 26 এপ্রিল মেতে, 26 ভোট এপ্রিল বা মে মাসে। তার মধ্যে এই বিরাট প্রক্রিয়া চালিয়ে যারা বাদ পড়বেন তারা কিন্তু ছিঁড়ে খাবেন এই নেতাদের। না, এই বোধ বিজেপির কেন্দ্রীয় নেতাদের নেই, আছে বঙ্গ বিজেপির কিছু নেতার মাথায়। তারা কপাল চাপড়াচ্ছেন, মুখে বলছেন এসআইআর চাই, কিন্তু দলের মধ্যে আলোচনা একদম আলাদা। যদিও এই প্রথমবার আরএসএস থেকে একেবারে নির্দিষ্ট নির্দেশ গেছে এই এসআইআর অভিযানকে সফল করার জন্য। মঙ্গলবার সংঘের দক্ষিণবঙ্গের এক নেতা বলেছেন, আমরা আগে দেখেছি সিপিআইএম এর কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার কাজ করতো, কে আছেন কে নেই তার খোঁজ নিত। এবার আমরাও মানুষকে এসআইআর নিয়ে সচেতন করব। সঙ্গে সেই নেতাদের দাবি, আমরা এসআইআর প্রক্রিয়ার অপেক্ষায় ছিলাম, এসআইআর এ ভুয়ো মৃত ভোটারদের পাশাপাশি আদৌ নাগরিক নন এমন ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া আমাদের লক্ষ্য। নির্বাচনের আগে চিরটা কাল যে লোক মারা গেছেন, যে লোক চলে গেছেন, সেই সমস্ত নাম সংশোধন করা হয়, কিছু নাম বাদ দেওয়া হয়, নতুন নাম ঢোকানো হয়, ইত্যাদি হয়। কিন্তু এনাদের আসল লক্ষ্যটা কি? আসল লক্ষ্যটা হচ্ছে কি ওই যারা অনুপ্রবেশকারী তাদেরকে বাদ দেওয়াটা। তার মানে ওই কালিদাসের দল এখনো বুঝতেই পারেননি যে সামান্য কিছু বাঙালি মুসলমান মানুষদের নাম কাটা পড়বে, কিন্তু তার অনেক অনেক বেশি হিন্দু, দলিত, মতুয়া, রাজবংশীদের নাম কাটা পড়বে। একজন সাংবাদিকের সঙ্গে এই আলোচনার সময় তিনি প্রশ্ন করেছিলেন যে অনেকের দা এমনটা কেন হচ্ছে, কেন এই হিন্দু, দলিত, আদিবাসীদের নাম কাটা পড়েছিল অসমে? তার উত্তর হলো, এক, যারা সত্যিই অনুপ্রবেশকারী তারা অনেক বেশি প্রস্তুতি নিয়ে এসেছেন, এসেই যাবতীয় ডকুমেন্টস ইত্যাদি তৈরি করিয়েছেন। 2, এই অনুপ্রবেশের কারণ ছিল মূলত অর্থনৈতিক, ভারতে তাদের রোজগার ব্যবসা চালানোর জন্য, তাই তারা দেশ জুড়ে ছড়িয়ে গেছেন। এবং দেশের মধ্যে আদিবাসীরা, দেশের মধ্যে বহু মানুষ ওধারে ছড়িয়ে গেছেন। 3, অন্যদিকে বিভিন্ন সময়ে যারা পালিয়ে এসেছেন বাংলাদেশ থেকে, নিজেদেরকে অসুরক্ষিত মনে করে চলে এসেছে নেপালে, বাংলায়, অসমে, ত্রিপুরায়, তারা এসবের কথা ভাবেনি,
কলোনি তৈরি হয়েছে, তাদের দাবি ছিল রেশন কার্ডের ভোটার লিস্টে নাম তোলার, কিন্তু নাগরিকত্বের প্রমাণ পালিয়ে আসার কারণ তার দলিল ডকুমেন্টস ইত্যাদির কথা তাদের মাথায় ছিল না। চল মিনি আসাম যাব, এখান থেকে দেশে বড় ভুখ রে, পেটে খাবার নেই, খিদে কাজের তাগিদে বাংলার পুরুলিয়া বাঁকুড়া এই যে আদিবাসী এলাকা থেকে আদিবাসীরা দলে দলে চলে গেছেন আসামে, দলে দলে চলে গেছেন আরো বিভিন্ন জায়গায়। কি নিয়ে গেছেন? কাগজ নিয়ে গেছেন, সেখানে তো কাজ করতে গেছেন, সেখানেই গিয়ে থেকে গেছেন প্রজন্মের পর প্রজন্ম। আজ তারা কাগজ কোথা থেকে দেবেন? সেই কাগজ তাদের কাছে নেই। সবচেয়ে অশিক্ষিত, সবচেয়ে পিছিয়ে পড়া মানুষজন, তাদের কাছে কোনো কাগজ নেই। কাজে সেই দিক থেকে আজও তারা অসহায়। বিজেপি সেই দলিতদের নিয়ে খেলছে, একবার রাজবংশীদের আলাদা রাজ্য, একবার মতুয়াদের নাগরিকত্ব ইত্যাদি কথা বলে, কিন্তু আজ সেটা বুমেরাং হয়ে ফিরছে। হোক এসআইআর, নজর রাখুন একটা বৈধ নামও যেন না বাদ যায়। কিন্তু এসবের পরেও বিশেষ করে অসংখ্য দলিত, আদিবাসী, রাজবংশী ইত্যাদিরা বাদ পড়বেন, আর সেদিন বঙ্গ বিজেপিতে হাহাকার শোনা যাবে। আজ বলছি মিলিয়ে নেবেন। কিন্তু তারপরেও আজ এক আদর্শগত লড়াইয়ের মুখোমুখি আমাদের দেশ, আমার স্বদেশ, আমার ভারতবর্ষ। একদিকে প্রকাশ্যে এবং পরোক্ষে হিন্দু রাষ্ট্রের স্বপ্ন, অন্যদিকে সংবিধান বাঁচানোর লড়াই। বড় অসম এ লড়াই। কেন কেন অসম লড়াই বলছি জানেন? বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা রাজনৈতিক দলগুলোর দেউলিয়াপনা। এদের প্রত্যেকে কখনো কখনো বিজেপির সঙ্গে ঘর করেছে। আজ তারা সাভারকার পড়িয়ে বোঝানোর চেষ্টা করছে, আরএসএস বিজেপির আসল প্ল্যানের কথা বলছে, হিন্দু রাষ্ট্র তৈরি করার কথা বলছে, সেই বিপদের কথা বলছে, কিন্তু সেদিন মনে ছিল না। সিপিএম, সিপিআই, বাম দলগুলোর কথা বলবেন, কলকাতায় ব্রিগেডে হাত ধরাধরি করে ছবি তোলার সময় মনে ছিল না? মনে নেই ভিপি সিং এর সরকারের একদিকে এনারা, অন্যদিকে অটল বিহারী বাজপেয়ী? তো অটল বিহারী বাজপেয়ী আর আদবানির যে কর্মসূচি, সেটা কি তখন আলাদা কিছু ছিল? একই কাজ করেছে এসপি, বিএসপি, তেলেগু দেশম। তৃণমূল নেত্রী নিজে বিজেপির মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন। ফারুক আবদুল্লাহ ন্যাশনাল কনফারেন্স বা মেহবুবা মুফতির দল, বিজেপি, ডিএমকে, এআইডিএমকে, আকালি দল, কে নয়? প্রত্যেকে আসলে ব্যবহার করেছে, প্রত্যেককে আসলে ব্যবহার করেছে। বিজেপির নিঃশব্দে তাদের শক্তি বাড়িয়েছে, আজ তারা ক্ষমতায়। অন্যদিকে কংগ্রেস মুসলিম জনসংখ্যাকে ভোট ব্যাংক ছাড়া কিছুই মনে করেনি। মুসলিম তোষণের দায় তো এদেরই, এবং সেটা তো অনেকাংশে সত্যি। শাহবানু মামলা থেকে রাজীব গান্ধীর অযোধ্যার তালা খুলে দেওয়া, সবটাই তো আসলে বিজেপিকে বড় করেছে, বাড়িয়ে তুলেছে। এবং আরো দুর্ভাগ্য হলো এই ইতিহাস, এটাই ইতিহাস। কিন্তু অনেক সময় আমরা বলি না, যে ঠিক আছে। আমরা অনেক সময় বলি ঠিক আছে, যা হয়েছে হয়েছে, অতীত বাদ দিয়ে বর্তমানের মুখোমুখি হতে হবে। সেখানেও দেখুন কত সংশয়, কত দ্বিচারিতা। অন্যদিকে হিন্দু রাষ্ট্রের অটল আদর্শ নিয়ে বিজেপি লড়ছে। তবু ভাবতে ভালো লাগে ফাসিস্ট বিরোধী সব থেকে বড় জোট তৈরি হবে সময়ের দাবি মেনেই। বিরোধীরা আটকে দেবেন এই ঘৃণ্য চক্রান্ত। ভাবতে ভালো লাগবে যে আমাদের দেশ, আমাদের সুমহান ঐতিহ্য বসুধৈব কুটুম্বকমের কথা বলবে আবার। কেন এমন আশা করছি? করছি কারণ রাস্তায় তো বারবার নেমেছেন ছাত্ররা, রাস্তায় যুবকরা, রাস্তায় মহিলা, বৃদ্ধরা নেমেছেন। ওই শীতেও শাহিনবাগের প্রতি রাত মহিলাদের বসেছিলেন, 20 দিনের শিশুকে নিয়ে হাজির ছিলেন মা। যখন কৃষকরা ধর্ণা দিচ্ছেন দিনের পর দিন দিল্লিতে, শীতে কুকড়ে, বর্ষায় ভিজে লড়ছেন তো তারা রাস্তায়। আজও 50% মানুষ হিন্দু বিজেপিকে ভোট দেয় না, তাদের সাম্প্রদায়িক চক্রান্তে পা দেয় না। ওইখানেই লুকিয়ে রয়েছে আমাদের ভরসা, আমাদের আশা, ওইটুকুকে ঘিরে। নতুন প্রজন্ম বুঝে ফেলেছে এই ষড়যন্ত্র, তারাই আটকে দেবে ফাসিস্টদের। হ্যাঁ, এটা ভাবতে হবে। ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।